কোরবানির ঈদে প্রত্যেকটা বাসাতেই বেশি পরিমাণে মাংস রান্না করা হয়। আর এই বেশি পরিমাণ মাংস রান্না করতে যেয়ে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। প্রথমত, কি পদ্ধতিতে রান্না করব, দ্বিতীয়ত কি ধরনের মশলাগুলো কি পরিমাণে ব্যবহার করব, এরকম আরও অনেক প্রবলেম ফেস করি। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে সেরকমই একটা রেসিপি থাকছে, যে রেসিপিটা দেখার পরে কোরবানির মাংস রান্না করার সময় কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। ছোট্ট একটা রেসিপি, কিন্তু রেসিপিটার প্রত্যেকটা পর্যায়ে বিভিন্ন ধরনের টিপস থাকছে। রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। একটা পাতিলে 1 কেজি মাংস নিয়েছি দেখুন। এখন প্রশ্ন হচ্ছে 1 কেজি মাংস কেন রান্না করছি? এটা আপনাদের সুবিধার্থেই করছি। 1 কেজি পরিমাণ মাংসে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস এবং মশলা ব্যবহার করব, আপনারা 2 কেজি, 3 কেজি, 5 কেজি, হোয়াট এভার যত কেজি মাংসই রান্না করেন, জাস্ট এই মশলাটাকে জাস্ট মাল্টিপ্লাই করলেই হবে। তবে কয়েকটা উপাদানে একটু পরিবর্তন আসবে, সেগুলো আপনাদের বলবো আমি। শুরুতেই হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। মরিচটার ব্যাপারে একটু বলি, আমরা এক একজন এক এক রকম ঝাল খাই। নিজেদের স্বাদ মতো মরিচটাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিব। দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে অন অ্যাভারেজ প্রতি কেজি মাংসে 1 থেকে 1.5 টেবিল চামচ মতো লবণ লাগে। এরপরেও লবণটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিচ্ছি 4টে এলাচ, একটা বড় এলাচ বা কালো এলাচ। তবে এই কালো এলাচটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারবেন। দিচ্ছি 4টে লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, একদম ছোট্ট 1 টুকরা জায়ত্রী এবং ছোট্ট 1 টুকরা জায়ফল। আচ্ছা, জায়ফল এবং জয়ত্রীর ব্যাপারে একটু বলি। এই মশলাটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারবেন। তবে গরুর মাংসে জায়ফল জায়ত্রীটা দিলে এক্সট্রা অর্ডিনারি লেভেলের একটা ফ্লেভার আসবে। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজের পরিমাপটা হচ্ছে পার কেজিতে 70 থেকে 100 গ্রাম পর্যন্ত। যদি মাংসের পরিমাণটা বেশি হয়, সেই ক্ষেত্রে অন অ্যাভারেজ 70 গ্রাম হিসাবে দেবেন। আর যদি মাংসের পরিমাণটা কম হয়, সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তবে সর্বোচ্চ পার কেজিতে 100 গ্রাম। এইবার দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 1/3 কাপ, দ্যাট মিন্স 80 ml রান্নার তেল দিয়ে দিলাম। তেলের হিসাবটাও কিন্তু পার কেজিতে 80 ml থেকে 100 ml পর্যন্ত। তবে পেঁয়াজের মতোই যদি মাংসের পরিমাণ বাড়ে, সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা কমে আসবে। আর যদি মাংসের পরিমাণটা কম হয়, সেই ক্ষেত্রে অবশ্যই 80 ml থেকে 100 ml দিতে হবে। এরপরেও আপনারা আপনাদের রুচি মতো এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ছোট সাইজের 2টো তেজপাতা দিচ্ছি। আর যদি তেজপাতার সাইজ বড় হয়, সেই ক্ষেত্রে একটা দিলেই চলবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, রান্নার শুরুতে একটু বলে রাখি, এই সমস্ত উপাদানের বাইরে আমরা জাস্ট একটা টেস্ট মেকার ইউজ করব, যেটা একদম রান্নার শেষে ব্যবহার করব। যেহেতু কোরবানির মাংস ইউজুয়ালি বেশি পরিমাণে রান্না করা হয়, এজন্য মাংসে গরম মশলা গুঁড়ো করে ব্যবহার করাটা অনেকটাই ডিফিকাল্ট, এবং পেঁয়াজটা ভুনে নেওয়াও ডিফিকাল্ট। এভাবেই রান্না করতে হয়। দ্যাটস ওয়াই আমি এই পদ্ধতিতেই আপনাদের এই রেসিপিটা করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চামচটা হালকা একটু পানি দিয়ে ধুয়ে দিব। একজন ভালো রাঁধুনির বৈশিষ্ট্য কিন্তু একটাই, সেটা হচ্ছে সঠিক উপাদান সঠিক পরিমাণে সঠিক সময়ে ব্যবহার করতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিতে হবে। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় 2 বার করে নেড়ে দিয়েছিলাম, যাতে তলায় না লেগে যায়। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সব সময় বলে থাকি, তারপরেও নতুনদের উদ্দেশ্যে বলছি, তখনই বুঝবেন যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবেন মাংসটা খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে না দিচ্ছে। আমি দেখাবো আপনাদের। তারপরে একটু বলে রাখি আপনাদের, প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করার পরে মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য অ্যাপ্রক্সিমেট 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে।
মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন, যেমনটা বলতেছিলাম আপনাদের, পারফেক্টভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর এই তেল ছেড়ে দেওয়াটা কিন্তু ইন্ডিকেট করে যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যদি দেখেন মাংসটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দেয়নি, তাহলে বুঝতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়নি। এখন মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হলে এতে পানি অ্যাড করতে হবে। অল্প পরিমাণ মাংসে পানিটা একটু বেশি লাগবে, তবে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। কোনো অবস্থাতেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসের যে টেন্ডারনেস, দ্যাট মিন্স মাংসটা যে সফট হচ্ছিল, সেটা কিন্তু ব্যাহত হবে। সেই ক্ষেত্রে মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় বেশি নেবে, সাথে মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে। তবে পানির পরিমাণটা একটু বলি আপনাদের, যদি মাংসের পরিমাণটা বেশি হয় সেই ক্ষেত্রে অ্যাডিশনাল পানি না দিলেও চলবে। মাংসটা থেকে যে পরিমাণ পানিটা ছাড়বে সেই পানিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মাংসের পরিমাণ যদি কম হয় সেই ক্ষেত্রে পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে 4টে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 30 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন, চমৎকার একটা কালার চলে আসছে। আমরা কিন্তু এই জায়গাটাতে একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমরা ভাবি যে মাংসটা রান্না হয়ে গেছে। এই ভেবে মাংসটা আমরা নামিয়ে ফেলি। আসলে কিন্তু রান্নাটা এখনো কমপ্লিট হয়নি। কখন বুঝবেন যে মাংস রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে? যখন মাংস থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে, তখন বুঝবেন মাংস রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে। আর মাংস রান্নার ব্যাপারে একটা টিপস দেই আপনাদের। মাংস রান্না তখনই কমপ্লিট হবে যখন দেখবেন মাংসে আপনি যেটুকু তেল দিয়েছিলেন সেই তেল পুরাটাই ছেড়ে দিয়েছে। তখন বুঝবেন মাংস রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা সেই টেস্ট মেকারটা দিব, যেমনটা রান্নার শুরুতে আপনাদের বলেছিলাম। আর এই টেস্ট মেকারটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, একদম 1 পিঞ্চ পরিমাণ মেথি দানা। হালকা করে একটু টেলে নিতে হবে। সবগুলো উপাদান হালকা করে একটু টেলে নিলাম। এগুলো এখন গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। সবগুলো উপাদান গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। 1 টেবিল চামচ মতো হবে। এগুলো দিয়ে দিচ্ছি। তবে একটু বলে রাখি, এটা কিন্তু টোটালি অপশনাল। এটা যে দিতেই হবে এমনটা নয়, তবে দিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। নিশ্চয়ই খেয়াল করেছেন মাংস রান্নাটা প্রায় আমরা 1 ঘন্টা করে ফেলেছি। প্রথমে মাংসটাকে 10 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি, দেন মিডিয়াম হিটে আরও 25 মিনিট, এরপর পানি দেওয়ার পরে মিডিয়াম হিটে আরও 30 মিনিট আমরা রান্না করে নিয়েছি। টোটাল 1 ঘন্টা মতো হলো। এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি। পারফেক্টলি তেল ছাড়তে হলে এটাকে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাংসটাকে 10 মিনিট মতো আমরা দমে রাখবো। প্রায় আমি 10 মিনিট দমে রেখেছিলাম। সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর এটা ইন্ডিকেট করে মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এর কালারটাই বলে দিচ্ছে এর রান্নাটা কেমন হয়েছে। তারপরেও একটু দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কেমন আসলো। দেখুন, একদম ইয়ামি। এর গ্রেভিটা দেখুন কত চমৎকার হয়েছে। এর কালার এবং এর টেক্সচার দেখে বুঝতেছেন এটা কতটা স্বাদের হবে। আশা করব এই কোরবানির ঈদে এইভাবে মাংসটা রান্না করবেন। যেই খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। এই রেসিপিটা আমি যেভাবে করে দেখিয়েছি, আমার বিশ্বাস যে কোনো পরিমাণ মাংস রান্না করতে আপনাদের আর কোনো সমস্যা ফেস করতে হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। রশির রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রশির রেসিপিতে এমন একটা মাংসের রেসিপি থাকছে, আমি বলতে পারি আমাদের ভিতরে শতকরা 80 জনেই আমরা এই মাংস রান্নাটা খাইনি। কেন এই কথা বলছি রেসিপিটা দেখলে আপনারা বুঝবেন। রান্নার শুরুতেই মাংসটাকে আমরা মেরিনেট করে নিব। এজন্য শুরুতেই দিচ্ছি রসুন বাটা। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিচ্ছি হাফ কাপ টক দই। প্রশ্ন করতে পারেন মাংসে টক দই কেন দেয়া হয়? মাংসে টক দই দেওয়ার পিছনে অবশ্যই লজিক আছে, আমি ব্যাখ্যা করব এটা রান্নাতেই। দিচ্ছি জিরার গুঁড়া। 1.5 টেবিল চামচ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম।
দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই রান্নাটাতে মশলা একটু বেশি লাগে, বিশেষ করে ঝালটা, তবে ঝালটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। 1.5 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি 2.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসটার সাথে। এখানে টোটাল 2 কেজি মাংস আছে। মাংসটার চেহারা আপনারা নিশ্চয়ই দেখেছেন, একদম লাল টসটসে। অনেকেই হয়তো গেস করতে পাচ্ছেন এটা কিসের মাংস, আবার অনেকেই বুঝবেন না। একটা ক্লু দিয়ে রাখি আপনাদের, এই মাংসটা পাবনা কুষ্টিয়া বেল্টের লোকজন বেশি খেয়ে থাকে। এর পরপরেই উত্তরবঙ্গে, ইদানিং অবশ্য ঢাকাতেও পাওয়া যাচ্ছে প্রচুর। আমার রান্না যারা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমি মাংস ইউজুয়ালি মেরিনেট করি না, ডিরেক্ট রান্না করি। কিন্তু এই মাংসটা আমি মেরিনেট করে নিচ্ছি, এর পিছনে কারণ আছে, আমি বলবো আপনাদের। মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাংসগুলোকে আধা ঘন্টার জন্য আমরা মেরিনেট করে নিব। এবার চলে আসলাম মূল রান্নায়। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে প্রায় 5-7 মিনিট মতো আমি একটু ভেজে নিলাম। এতে লাইট ব্রাউন কালার চলে আসছে। এখন সেই মেরিনেট করে নেওয়া মাংসগুলো দিয়ে দিব। এখন এখানে গরম মশলা দিয়ে দিব। আর এই গরম মশলার গুঁড়োয় যা যা থাকছে, 8-10টা ছোট এলাচ, 8-10টা লবঙ্গ, 2টো কালো এলাচ, 3-4 টুকরা দারুচিনি, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এবং 1 টেবিল চামচ কালো গোলমরিচ। সবগুলো মশলাকে না ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তবে একবারে পুরোটা দিব না, অর্ধেকটা দিব। বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। সেই সাথে দিব 2টো তেজপাতা, ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে হাইয়ে রাখবো, তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনাটা উঁচু করে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে। হাই হিটে মাংসটাকে 10 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে খুব চমৎকারভাবে পানিটা ছেড়ে দিয়েছে। আমি মাংসটাকে কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। যে কোনো মাংস রান্নার এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া। কখন বুঝবেন আপনার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে? যখন মাংসটা থেকে পর্যাপ্ত পরিমাণে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো, আর ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না মাংসটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন যেমনটা বলতেছিলাম, মাংসটা থেকে তেল ছেড়ে দিলে বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তবে অফ ক্যামেরা কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি। এবার একটু বলি আপনাদের, এটা আসলে মোষের মাংস। আর যেমনটা বলতেছিলাম, আমি ইউজুয়ালি মাংস রান্নায় মাংসটাকে মেরিনেট করে নেই না। এটা যেহেতু মোষের মাংস ছিল, মাংসটাকে মেরিনেট করে নেওয়ার উদ্দেশ্য যাতে মাংসটা অনেকটাই সফট হয়ে যায়। আর এই কারণে কিন্তু আমি টক দইটা দিয়েছিলাম। টক দই দিলে যে কোনো ধরনের মাংসে খুব দ্রুত টেন্ডারনেসটা চলে আসে। আর এই কারণে কিন্তু আমি বলেছিলাম যে এই মাংস রান্নাটা শতকরা 80 জন মানুষই আমরা খাইনি। সেই সাথে এটাও বলেছিলাম যেটা পাবনা কুষ্টিয়া বেল্টের লোকজন বেশি খায়। এটা অভিজ্ঞতা থেকে বলছি, কেননা যেহেতু আমার শ্বশুর বাড়ি ওই এলাকায়, আমি নিজে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গেও এটা খায়। তবে আমি যেটা দেখেছি কুষ্টিয়া পাবনা বেল্টে এটা বেশি খায়। তবে হ্যাঁ, মোষের মাংসের বেশ কিছু বেনিফিট আছে গরুর মাংসের তুলনায়। এতে ফ্যাটের পরিমাণ অনেক কম। তো এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, এজন্য পানি দিয়ে দিব, তবে পানিটা অবশ্যই গরম পানি।
মোষের মাংসের কুকিং টাইমটা একটু বেশি। এটাকে সিদ্ধ করে নিতে হলে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। আবার অনেকে প্রেসার কুকারেও রান্না করে নেন। সত্যি কথা বলতে কি, প্রেসার কুকারের মাংসে কিন্তু অতটা স্বাদ থাকে না যতটা আমরা পাতিলে ধীরে ধীরে জ্বালিয়ে রান্না করি। তো আমি প্রায় 2 লিটার মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো আমরা এই পর্যায়ে। মিডিয়াম হিটে ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না মাংসটা থেকে পানিটা একদম কমে না যাচ্ছে। মিডিয়াম হিটে মাংসগুলোকে আরও 30 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে জাস্ট মাথা এবং লেজটা কেটে নিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। কাঁচা মরিচটা দেওয়ার পরে মাংসটাকে আরও 15 মিনিট আমি জ্বালিয়ে নিলাম। অনেক সময় আমরা যেটা করি, এই অবস্থায় মনে করি যে রান্নাটা হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু মাংস রান্নাটা কমপ্লিট হয়নি। কিভাবে বুঝবেন? যতক্ষণ না এই মশলাগুলো থেকে তেলটা পুরোপুরি ছেড়ে না দিচ্ছে ততক্ষণ বুঝবেন যে আপনার রান্নাটা হয়নি। এখন আমি দেব সেই অবশিষ্ট গুঁড়া মশলাটুকু। শুরুতে যেটা আমরা করে রেখেছিলাম, আপনাদের বলেছিলাম যে আমরা অবশিষ্ট মশলাটুকু পরে ব্যবহার করব। শেষের দিকে গুঁড়ো মশলাটুকু দিলে দুইটা সুবিধা পাবেন। প্রথমত মাংসে খুব চমৎকার একটা ফ্লেভার পাবেন, আর দ্বিতীয়ত মাংসের কালারটাও খুবই চমৎকার আসে। তো আমরা কিন্তু অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে। এখন আমাদের রান্নাটা শেষ করতে হলে মশলাটা থেকে তেলটা বের করতে হবে। যতক্ষণ না তেলটা বের না হচ্ছে ততক্ষণ আমাদের রান্নাটা কমপ্লিট হবে না। তবে ঠিক এই পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে। দেখবেন যে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। একদম লো হিটে মাংসটাকে 10 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন এইবার যেমনটা বলতেছিলাম আপনাদের, যে মশলাটা থেকে যখন খুব ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মাংস রান্নাটা হয়ে গেছে। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। পাশাপাশি লুকটাও দেখুন, একদম অসাম একটা লুক এসেছে। মাংস রান্নার নিয়ম হচ্ছে আপনি যতটুকু মাংসের তেল ব্যবহার করবেন ঠিক ততটুকু তেলই ছেড়ে দিতে হবে। যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার রান্নাটা হয়ে গেছে। তো আমাদের রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। যেহেতু মহিষের মাংস, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মাংসটা হয়তো সিদ্ধ হয়নি। আমি কিন্তু নিয়ার অ্যাবাউট 1.5 ঘন্টা মতো এটাকে রান্না করে নিলাম। তো একটু দেখাচ্ছি আপনাদের যে এটা আসলে কতটুকু সিদ্ধ হলো। আমি যে কোনো একটা মাংস উঠিয়ে নিচ্ছি। দেখুন এই মাংসটাই নিলাম আমি। দেখুন খুব সহজেই মাংসটা আলাদা হয়ে যাচ্ছে, একদম সফট হয়ে গেছে। কিন্তু অনেকে বলেন যে মহিষের মাংস প্রেসার কুকার ছাড়া রান্না করা যায় না, তাদের জন্যই বলতেছি। দেখুন প্রেসার কুকার লাগে না, পারফেক্টভাবে রান্না করতে পারলে পাতিলেও খুব চমৎকারভাবে রান্নাটা করা যায়। নিজেরাই দেখলেন কতটা সহজভাবে এই রান্নাটা আপনাদের আমি করে দেখিয়েছি। আশা করব মহিষের মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে আমরা মাটন করে দেখাবো। তবে এই নিয়ম ফলো করে বিফ, ল্যাম্ব কিংবা ক্যামেলের মাংস আপনারা রান্না করতে পারবেন। জাস্ট এই নিয়মটা ফলো করতে হবে। তবে অবশ্যই আপনাকে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেন দেখতে হবে? ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। মাংস রান্না পারফেক্ট হওয়ার প্রথম শর্ত হচ্ছে এর পারফেক্ট মশলা সিলেকশন। তো শুরুতেই আমরা এর মশলাটা রেডি করে নিব। আর এর জন্য একটা বাটি নিয়েছি আমি। এখানে 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। 8-10টা এলাচ, 10-12টা লবঙ্গ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ এবং ফাইনালি 3-4 টুকরা দারুচিনি। মশলাগুলোকে না টেলে আমি গুঁড়ো করে নিব। মশলাটাকে আমি গুঁড়ো করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি মেইন রেসিপিতে। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে 1/2 কাপ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচানো আছে। পেঁয়াজটার রং পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে জাস্ট 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন এর কালারটা পরিবর্তন হয়ে আসছে। এখন এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি।
দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1.5 টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কালারের জন্য, আপনারা জানেন এটা ঝাল অনেক কম হয়। দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম এটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি অ্যাড করব, হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। মাংসের টেস্ট এবং কালার এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আর এই দুটোই কিন্তু নির্ভর করে রান্নার প্রসিডিউরের উপরে। যদি প্রসিডিউরটা পারফেক্টলি ফলো করেন তাহলে রান্নাটায় যেমন কালারটা সুন্দর আসবে, একইভাবে এর টেস্টটাও খুব চমৎকার আসবে। আমি ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাটাকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন বুঝুন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে মাটনটা দিয়ে দিব। তো তার আগে একটু দেখাই, এখানে 2 কেজি আমি মাটন নিয়েছি। এটা বেঙ্গল মিটের মাটন। এই নিয়মে খাসি কিংবা ভেড়ার মাংস রান্না করতে পারবেন, এমনকি গরুর মাংস এই নিয়মে রান্না করতে পারবেন। মাংস রান্নায় আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। একটা হচ্ছে রান্নার পারফেক্ট প্রসিডিউর, পারফেক্ট মশলার সিলেকশন, পারফেক্ট টেম্পারেচার মেনটেন, এবং সর্বোপরি যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে ধৈর্য ধরে রান্না করা। এই কয়েকটা জিনিস মেনটেন করবেন, মাংস রান্নায় আপনি হবেন সেরা। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটাকে অবশ্যই হাই রাখতে হবে। হাই হিটে মাংসটাকে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন এটা তলায় না লেগে যায়। প্রয়োজনে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দেবেন। প্রথম 10 মিনিট মাংসটাকে আমি হাই হিটে রান্না করে নিলাম। মাংস প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করে নিতে হয়, এতে মাংসের খুব চমৎকার টেন্ডারনেস চলে আসে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এটা একটা টিপস। দেখুন মাটনটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। মাংসটাকে একটু নেড়ে দিলাম, আবার ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে নামিয়ে নিয়ে আসবো। মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে একদম তেল ছেড়ে না দিচ্ছে। ঘড়ি ধরে মাংসটাকে আমি 20 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2-3 বার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দ্বিতীয় স্টেপে কেন মাংসটাকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। যেমনটা বলতেছিলাম আপনাদের, মাংস রান্নার এটা একটা প্রসিডিউর এবং সেই সাথে নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করা ঠিক এটারই একটা অংশ। যে মাংসটা যখন তেল ছেড়ে দেবে দ্বিতীয় স্টেপে তখন বুঝতে হবে যে মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, এবং এই সময়টাতে আপনাকে চেক করে নিতে হবে যে মাংসটা কতটুকু সিদ্ধ হলো। সিদ্ধর ধরন অনুযায়ী এখানে পানি অ্যাড করতে হবে। আমিও পানি অ্যাড করছি, তবে অবশ্যই ফুটানো গরম পানি, একদম টকবগে গরম পানি দিতে হবে। 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখানেও আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মাংস কষানোর জন্য, যে মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি কেন জরুরি। গরম পানিটা অবশ্যই জরুরি, কেননা এই পর্যায়ে যদি আমরা এখানে ঠান্ডা পানি দিই তাহলে মাংসের যে টেন্ডারনেসটা, দ্যাট মিনস মাংসের যে সফট ভাবটা সেটা চলে যাবে। ব্যাস, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা সেই অবশিষ্ট গুঁড়া মশলাটুকু দিয়ে দিব। শেষে গুঁড়া মশলা দেওয়ার অবশ্যই একটা লজিক আছে। লজিকটা হচ্ছে শেষে গুঁড়া মশলাটা দিলে মাংসে খুব চমৎকার একটা কালার আসবে
পাশাপাশি খুব চমৎকার একটা ফ্লেভারও আসবে। এখন আসি মেইন কথায়। দেখুন মাংসের গ্রেভিটা অলমোস্ট ঠিক হয়ে আসছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দেয়নি। আর এখানে কিন্তু মাংস রান্নার গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে মাংসে যতটুকু তেল দেবেন মাংসকে ঠিক ততটুকু তেল ছেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে সেই পরিমাণ তেলটা ছেড়ে না দিচ্ছে ততক্ষণ বুঝতে হবে আপনার মাংস রান্নাটা হয়নি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কেমন করে বুঝবো যে আমার রান্নাটা হয়ে গেছে? মাংসের যতটুকু তেল দিয়েছিলেন সেই তেলটুকু উপরে ভেসে উঠলেই বুঝবেন যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব এবং এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে মাংসটাকে স্ট্রেট 10 মিনিট মতো আমি দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে আমি 10 মিনিট মতো দমে রেখেছিলাম। দেখুন যেমনটা বলছিলাম আপনাদের, মাংসটা থেকে একদম পারফেক্টলি তেলটা ছেড়ে দিতে হবে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেছেন যে আমরা যতটুকু তেল ব্যবহার করেছিলাম রান্নাটাতে পুরো তেলটাই কিন্তু ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু একটা মার্কার, যখনই এরকম তেল ছেড়ে দেবে রান্নার শেষে তখন বুঝবেন যে আপনার রান্নাটা কমপ্লিটলি হয়ে গেছে। দেখুন এর কালারের টেক্সচার দেখে বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। আশা করব এই ঈদে রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। গরু বা খাসির কলিজা সবারই পছন্দ, কিন্তু এই কলিজাটাতে অনেক ধরনের ইমপিউরিটি থাকে যেগুলো পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেটা কিভাবে পরিষ্কার করে নিতে হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি করে দেখাবো কলিজা ভুনা। তবে আগের ভিডিওর থেকেও আরেকটু সহজভাবে করে দেখাবো আপনাদের, যাতে করে খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারেন। রেসিপিটাতে প্রচুর টিপস থাকছে, এজন্য ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব। টোটাল রেসিপিটাকে আমরা দুইটা অংশে ভাগ করেছি। প্রথম অংশ কিভাবে কলিজাটা পরিষ্কার করতে হয় সেটা দেখাবো, আর দ্বিতীয় অংশে দেখাবো কিভাবে রান্না করতে হবে। দেখুন আমি এখানে 1 কেজি গরুর কলিজা নিয়েছি, একদম আস্ত অবস্থায় আছে। আচ্ছা, পরিষ্কার করার আগে একটা টিপস দিয়ে শুরু করি। সবসময় চেষ্টা করবেন এই কলিজাটাকে ফ্রেশ কলিজা নিতে। কেন এই কথা বলছি? কলিজাতে প্রচুর রক্ত থাকে, আর এই রক্তটা কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই কলিজার যে গ্রেড বা এর যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন সবসময় ফ্রেশ কলিজাটা নিতে। যদি বাইরে থেকে নেন তাহলে গরু বা খাসি জবাই করার পর পরে এটা নেবেন, তাতে ফ্রেশ কলিজা পাবেন। তো এখন দেখাবো কিভাবে পরিষ্কারটা করতে হবে। দেখুন কলিজার উপরে একটা কিন্তু স্কিন বা একটা আবরণ থাকে। এই আবরণটা আমি আগের ভিডিওতে সিদ্ধ করে নেয়ার পরে আমি তুলে দেখিয়েছিলাম, কিন্তু এটাকে আগে উঠিয়ে নিলে আরও বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন, যেগুলো আমি ভিডিওতে দেখাবো আপনাদের। এভাবে জাস্ট একটা আঙ্গুল ঢুকিয়ে দেবেন, দেখবেন যে খুব সহজেই উপরের স্কিনটা উঠে যাচ্ছে। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। দেখুন আমি কিন্তু স্কিনটাকে আলাদা করে ফেললাম। আচ্ছা, এইবার একটু বলি, যদি বাজার থেকে ছোট সাইজের কলিজা কেনেন, দ্যাট মিন্স যদি টুকরো টুকরো হয়, সেই ক্ষেত্রে সিদ্ধ করেও আপনারা তুলে নিতে পারেন। তবে বড় অবস্থায় থাকলে এভাবে তুলে নেবেন, এতে বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন, যেটা শুরুতেই বলছি আপনাদের। এখন যেটা করতে হবে, এটাকে আমরা একটু সাইজ করে কেটে নিব। এখন আমরা এটাকে ক্লিন করে নিব। কলিজাটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য একটা প্যানে পর্যাপ্ত পানি নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এতে সেই কলিজাটা দিয়ে দিব। এইটাতে কতটা ইমপিউরিটি আছে একটু পরে আপনারা নিজেরাই দেখবেন। আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে কখনোই আপনারা অ্যাজ ইউজুয়ালভাবে কলিজা ভুনা করবেন না। দেখুন ময়লাগুলো ফেনা আকারে বের হয়েছে। পাশাপাশি যে জিনিসটা দেখার সেটা হচ্ছে দেখুন কিভাবে রক্তগুলো বের হচ্ছে। যদি আমরা এভাবে পরিষ্কার না করে কলিজাটাকে রান্না করি, আপনাদের অনেকেই কমপ্লেইন থাকে যে কলিজা রান্না করার পরে কালো হয়। এটাই কিন্তু মেইন কারণ। তার কারণ এই রক্তটা রান্নার সাথে মিশে যাওয়ার জন্যই মূলত রান্নাটা কালো দেখা যায়। খেয়াল করুন কি আকারে ব্লাড বের হচ্ছে, কতটা রক্ত থাকতে পারে ভিতরে, এটা না দেখলে বুঝবেন না। দেখুন কলিজাটাকে প্রায় 8-10 মিনিট আমি এভাবে জ্বালিয়ে নিলাম, আর কিন্তু কোনো ব্লাড আসছে না, নিজেরাই দেখছেন। তো এখন এটাকে উঠিয়ে নিব। দেখুন পানির কালারটা দেখেই বুঝতেছেন কতটা ইমপিউরিটি ছিল। এভাবে কলিজা পরিষ্কার করে নিলে কলিজায় যে একটা ব্যাড স্মেল থাকে সেটাও কিন্তু চলে যায়। তখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে ধুয়ে নিব, দেন এটা কেটে নিতে হবে। কলিজাগুলো ঠান্ডা করে ধুয়ে নিয়েছি আমি। এখন এগুলোকে কেটে নিতে হবে। কলিজাটা এমনভাবে কাটবেন যেন এটা ছোট না হয় আবার বড় না হয়।
বড় হলে এতে কিন্তু মশলাগুলো কম ঢুকবে। দেখুন শুরুতে যেটা আমি বলছিলাম আপনাদের যে এর উপরের স্কিনটা আমরা উঠিয়ে নিলে বেশ কিছু ফ্যাসিলিটিস পাবো। এর ভিতরে প্রথমটা হচ্ছে দেখুন, এটা যখন আমরা পরিষ্কার করে নিয়েছি এর নিচে যে ইমপিউরিটিগুলো ছিল, ব্লাডগুলো ছিল, সেগুলো খুব ভালোভাবে বের হয়ে গেছে। পাশাপাশি এটা যখন রান্না করা হয় তখন স্কিন সহ যখন শ্রিঙ্ক হয়, দ্যাট মিন্স কুচকায় আসে, তখন কিন্তু ওই স্কিনটার জন্য ভালোভাবে মশলাগুলো কলিজাতে প্রবেশ করে না। পাশাপাশি এর যে জুসিনেসটা সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। দেখুন সবগুলো কলিজা কেটে নিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, দেন আমরা রান্নায় চলে যাব। এখন চলে আসলাম আমরা মূল রেসিপিতে। চলে একটা প্যান গরম করে নিয়েছি, 50 ml মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, 2 টুকরো দারুচিনি দিচ্ছি, হাফ চা চামচ গোলমরিচ দিচ্ছি, 4টে এলাচ, একটা কালো এলাচ, 4টে লবঙ্গ এবং একটা তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর কালারটা হালকা পরিবর্তন হয়ে আসছে দেখুন। এখন এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই জায়গাটাতে একটু বলে রাখি, কলিজা ভুনার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, কেননা যেহেতু কলিজা দীর্ঘ সময় ধরে রান্না করতে হয় না। দ্বিতীয়ত কলিজাটাকে আমরা আগে 10 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য। এজন্য যদি আমরা মশলা সহ কলিজাটাকে ভুনতে যাই তাহলে মশলা ভুনাতে ভুনাতে কলিজাটা অনেক হার্ড হয়ে যাবে। এজন্য মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাটাকে প্রায় 8-10 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর এই তেল ছেড়ে দেওয়াটাই কিন্তু ইন্ডিকেট করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সেই পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো এগুলো দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিব। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। সবারই কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে যে কলিজা রান্না করলে এটার কালারটা কালো হয়ে যায়। আমি কলিজাটা পরিষ্কারের সময় সেটা ব্যাখ্যা করেছিলাম কালো হওয়ার কারণ। যখন কলিজা থেকে রক্তটা তরকারিতে ছেড়ে দেয় তখন কিন্তু এই কালো কালারটা আসে। এভাবে করে দেখবেন কলিজার কালার কখনোই কালো আসবে না। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে কলিজাটাকে প্রায় 15 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। যখন সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন কলিজাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এটাকে আরো একটু সিদ্ধ করে নিতে হবে, এজন্য একটু পানি অ্যাড করব। তবে পানিটা অবশ্যই গরম পানি। জাস্ট 1 কাপ মতো পানি দিয়েছি। কলিজা যেহেতু দীর্ঘ সময় রান্না করতে হয় না, এতে কলিজাটা অনেক হার্ড হয়ে যায়। মাংসের তুলনায় এটা কম সময় রান্না করতে হয়। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 5টা কাঁচামরিচ দিচ্ছি, সেই সাথে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে কলিজাটাকে প্রায় 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় আমি 2বার নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন কত চমৎকার কালার চলে আসছে। রান্নাটা কিন্তু অলমোস্ট আমাদের ডান। এই পর্যায়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে কলিজার যে অবশিষ্ট স্মেলটুকু সেটুকু চলে যাবে, পাশাপাশি সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে, সাথে রান্নার কালারটা আরো চমৎকার আসবে। ঢাকনাটা আবার একটু লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে কলিজাটাকে জাস্ট 3 থেকে 4 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে কলিজাটাকে 3-4 মিনিট মতো দমে রেখেছিলাম। দেখুন লুকটা, এর লুকটাই বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে। গরম গরম ভাত সাথে এরকম কলিজা ভুনা, জাস্ট একবার গেস করে দেখুন কোন লেভেলের খাওয়াটা হবে। দেখুন লুকটা কতটা অসাম লুক। আর যেমনটা বলছিলাম দেখুন যে নর্মালি কলিজা রান্না করলে এটা কিন্তু কালো হয়ে যায়। দেখুন পরিষ্কার করে নেওয়ার জন্য কলিজাটাতে এক ছিটা ফোঁটা কালো ভাব চলে আসেনি।
এই কোরবানি ঈদে এভাবে কলিজা ভুনা করবেন। অনেস্টলি বলছি, ফ্যামিলির সবাই এতটাই মজা করে খাবে, আপনার দেখতেই ভালো লাগবে। যাই হোক, আশা করব এই কোরবানির ঈদে এভাবে কলিজা ভুনাটা করবেন। তবে অবশ্যই তার আগে আমার নিয়মে পরিষ্কার করে নেবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুইর রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে থাকছে ঈদ রেসিপি। তো আমি আজকে সেমাই রান্না করে দেখাবো। এক ভিডিওতে এরকম 4টা সেমাইয়ের রেসিপি করে দেখাবো। আশা করব রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই চুলে একটা প্যান গরম করে নিয়েছি, দিচ্ছি ঘি। 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। 10-12টা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। 15-20টা পেস্তা বাদাম দিচ্ছি। 10-12টা কাজু বাদাম দিচ্ছি। বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 কাপ মতো নারকেল কুড়ানো দিচ্ছি। নারকেল কোরানোটা যতটা সম্ভব ড্রাই করে নেওয়া যায় নেবেন। নারকেলটাকে একটু হালকা করে ভেজে নিলে এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন এতে লাচ্চা সেমাইটা দিয়ে দিব। লাচ্চা সেমাইটার ওয়েট ছিল 200 গ্রাম। চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। কোন অবস্থাতে কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না, তাতে লাচ্চাগুলো পুড়ে যাবে। আর আমরা সবাই জানি লাচ্চা সেমাই এমনিতে একটু ভেজে নেওয়া থাকে। দেখুন, লাচ্চা সেমাইগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা অনেকটাই ব্রাউন হয়ে আসছে। এখন দেব চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ঈদে এই সেমাইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। খুবই মজা লাগে আমার এটা। আপনারা যারা এটা এভাবে করেন তারা জানেন, আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করব এভাবে একবার সেমাইটা রান্না করবেন। ফাইনালি দিয়ে দিব গুঁড়া দুধ। 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেখুন, শুকনো লাচ্চা সেমাইটা আমাদের রেডি। তো এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল শুকনো লাচ্চা সেমাই। এভাবে লাচ্চা সেমাইটা রান্না করবেন। অনেস্টলি বলছি, ফ্যামিলির সবাই এত মজা করে খাবে, আপনার দেখতেই ভালো লাগবে। চুলে আবার একটা প্যান গরম করে নিয়েছি। ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিচ্ছি 3টে এলাচ, 2 টুকরা দারুচিনি, 2 টুকরা তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 10-12টা পেস্তা বাদাম দিচ্ছি। 10-12টা কাজু বাদাম দিচ্ছি। কাঠবাদাম কুচানো দিচ্ছি। বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। দিচ্ছি সেমাই। এখানে 1 প্যাকেটের অর্ধেক আছে, দ্যাট মিন্স 100 গ্রাম মতো। আর সেমাইগুলোকে ছোট করে ভেঙে নিয়েছি। সেমাইগুলোকে ভেজে নেওয়ার সময় 2টা স্প্যাচুলা ব্যবহার করবেন, তাতে খুব সুন্দরভাবে ভাজতে পারবেন। চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে, আদারওয়াইজ সেমাইগুলো পুড়ে যাবে। দেখুন, সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। তো তার আগে একটু বলি, জর্দা সেমাই যাতে ঝরঝরে হয় এজন্য পানির মেজারমেন্টটা এরকম হবে। 100 গ্রাম সেমাইয়ের জন্য 1/2 কাপ পানি দিতে হবে। এরপরেও সেমাই ভেদে এটা একটু কম বেশি হতে পারে। আমি জাস্ট স্ট্যান্ডার্ড মাপটা বললাম। এরপরেও যদি একটু লাগে সেই ক্ষেত্রে অ্যাড করবেন। 1/2 কাপ পানি দিতে হবে। দেখুন, পানিটা দেওয়ার পরে সেমাইগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমরা এতে চিনি অ্যাড করব। চিনি থেকে যে পানিটা ছাড়বে তাতে সেমাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে যে চিনিটা দেওয়ার পরে দেখুন সেমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম লো হিটে সেমাইটাকে জ্বালিয়ে নিব। দেখবেন যে একদম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা চুলাটাকে বন্ধ করে দিব। এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে। নিজেরাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন, একদম ঝরঝরে। জাস্ট এই নিয়মগুলো ফলো করবেন, জর্দা সেমাই একদম ঝরঝরে এবং অনেক সুস্বাদু হবে। এবার আমরা বানাবো দুধ সেমাই। যথারীতি একটা প্যান গরম করে নিয়েছি। ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম।
3টা এলাচ দিয়ে দিচ্ছি, দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 টেবিল চামচ মতো পেস্তা বাদাম কুচানো দিচ্ছি, 1 টেবিল চামচ মতো কাঠবাদাম কুচানো দিচ্ছি, 2 টেবিল চামচ মতো কিশমিশ দিচ্ছি। বাদাম এবং কিশমিশটাকে একটু ভেজে নিলাম। অর্ধেকটা সেমাই দিয়ে দিচ্ছি, এখানে 100 গ্রাম আছে, আর এটাকে ছোট করে ভেঙে নিয়েছি। মিডিয়াম লো হিটে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সেমাইগুলো ভাজা হয়ে গেছে, চুলার জালটাকে বন্ধ করে দিব, সেমাইগুলো নামিয়ে নিব। দুধ সেমাইটার জন্য একটা পাতিলে 1.5 লিটার দুধ আমি ফুটিয়ে এটাকে 1 লিটার বানিয়ে নিয়েছি। দেখুন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। দুধ সেমাইয়ে দুধটাকে একটু ঘন করে নেবেন, তাতে এটা স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। 100 গ্রাম সেমাইয়ের জন্য 1 লিটার মতো দুধ লাগবে, আর চিনির পরিমাপটা হচ্ছে 1 কাপ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 1 কাপ। চিনিটা গলে গেছে ভালোভাবে, সেই ভেজে রাখা সেমাইগুলো এখন দিয়ে দিব। জাস্ট সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা সেমাইটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন এবার দুধ সেমাইয়ের টেক্সচারটা দেখে বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি জাস্ট উপর দিয়ে একটু পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়েছি গার্নিশের জন্য। একটু দেখাই, দেখুন ওয়াও। লাচ্চা সেমাইটাকে বানানোর জন্য শুরুতে এর জন্য একটু বাদাম ভেজে নিব, আর এর জন্য একটা প্যান গরম করে নিয়েছি। 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মতো পেস্তা বাদাম কুচানো, 1 টেবিল চামচ মতো কাঠবাদাম কুচানো। কাঠবাদামের খোসাগুলো আমি ছড়িয়ে নিয়েছি। 2 টেবিল চামচ মতো কিশমিশ দিয়ে দিব। বাদামটা কাঁচাও দেওয়া যায়, তবে একটু ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে। তো এটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 লিটার দুধ আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন এখনো ধোঁয়া উঠতেছে। 1 কাপ চিনি দিয়ে দিব, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আর যদি আপনারা লবণ পছন্দ করেন সেই ক্ষেত্রে হালকা একটু লবণ অ্যাড করতে পারেন। চিনিটাকে গলিয়ে নেব। দেখুন চিনিটা গলে গেছে। 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের অর্ধেকটা দিচ্ছি, এখানে আছে 100 গ্রাম। আমরা সবাই জানি যে লাচ্চা সেমাই দুধে দেওয়ার পরে ফুটিয়ে নিতে হয় না। দেখুন এটা কিন্তু অনেক পাতলা লাগছে, কিন্তু এটা একটু পরে ফুলে যাবে, তখন দেখবেন যে অনেকটাই ঘন হয়ে আসছে। শুরুতে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাইগুলো অনেকটাই ফুলে গেছে, আর এর থিকনেসটাও কিন্তু বেড়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হবে। গার্নিশের জন্য উপর দিয়ে একটু পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের লাচ্চা সেমাই। আমি চেষ্টা করেছি এক ভিডিওতে 4টা সেমাই রেসিপি দেখাতে। আমি যতটা সম্ভব সহজভাবে করে দেখানোর আমি দেখিয়েছি, এবং যে যে ধরনের টিপসগুলো দরকার আমি দিয়েছি। তো আশা করব এই ঈদে এই সেমাই রেসিপিগুলো করবেন, দেখবেন ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। যদি রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে থাকছে বিরিয়ানি রান্না। বিরিয়ানি রান্নাটা যতটা সহজভাবে আপনাদের দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তবে রিকোয়েস্ট করব বিরিয়ানি রান্নায় 3টা জিনিস মেনটেন করতে। নাম্বার 1, পারফেক্ট মশলার সিলেকশন। নাম্বার 2, কোন ইনগ্রিডিয়েন্টসগুলো কোন টাইমে দিতে হবে। আর নাম্বার 3, টোটাল রান্নার প্রসিডিউর। যদি এই 3টা জিনিস মেনটেন করেন আমার বিশ্বাস বিরিয়ানি রান্না কখনোই আপনার কাছে প্রবলেম মনে হবে না। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতে আমরা বিরিয়ানির মশলাটা রেডি করে নিব। 8-10টা লবঙ্গ নিচ্ছি, 7-8টা এলাচ, 1 ইঞ্চ সাইজের 2 টুকরো দারুচিনি, 1 চা চামচ গোলমরিচ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা,
2 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ শাহি জিরা। সবগুলো মশলা না ভেজে আমি গুঁড়ো করে নেব। সবগুলো মশলা না ভেজে আমি গুঁড়ো করে নিলাম। একটা পাতিলে 1 কেজি মাংস নিয়েছি আমি, আর আমি বিফ ব্যবহার করছি। আপনারা চাইলে এর বদলে খাসি কিংবা ভেড়ার মাংস ব্যবহার করতে পারবেন। শুরুতেই যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা, হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা তৈরিতে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। 2 তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখানে জাস্ট হলুদের গুঁড়োটা ব্যবহার করলাম না। আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে বিভিন্ন ধরনের বিরিয়ানি রান্নায় বা মাংস রান্নায় টক দই কেন ব্যবহার করা হয়। টক দই দেওয়ার উদ্দেশ্য, টক দইটা দিলে মাংসের খুব সুন্দর একটা টেন্ডারনেস চলে আসে। দ্যাট মিন্স মাংসটা খুব সুন্দর সফট হয়ে যায় অল্প সময়ের ভিতরেই। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। হাই হিটে মাংসটাকে 10 মিনিট মতো আমরা কষিয়ে নেব। হাই হিটে মাংসটাকে 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2 বার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। বিরিয়ানির মাংস যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু পুরো বিরিয়ানিটাতেই একটা গন্ধ ছড়ায় যায়, একটা পোড়া পোড়া গন্ধ, যেটা বিরিয়ানির ফ্লেভারটাকে নষ্ট করে দেবে। এখন আমি এখানে 1 কাপ তরল গরম দুধ দিয়ে দিচ্ছি। প্রশ্ন করতে পারেন যে মাংসে দুধ দেওয়ার উদ্দেশ্য কি? দুধ দেওয়ার উদ্দেশ্য 2টা। নাম্বার 1, এটাতে খুব সুন্দর একটা হোয়াইটিশ টেক্সচার আসবে। দ্যাট মিন্স কোরমার মতো যে টেক্সচারটা, সেই টেক্সচারটা আসবে। এতে করে বিরিয়ানির কালারটা খুব চমৎকার আসবে। আর দ্বিতীয়ত, দুধটার জন্যেও মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমরা চেষ্টা করব পানি না দিয়েই, এই দুধটা দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিতে। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে 20 থেকে 25 মিনিট আমরা রান্না করে নিব। তবে মাঝে মধ্যে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দেবেন যাতে করে তলায় না লেগে যায়। মাংসটাকে প্রায় 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। এই পর্যায়ে মাংসটাকে একটু চেক করে দেখবেন মাংসটা কতটুকু সিদ্ধ হলো। আমরা চেষ্টা করেছিলাম শুধুমাত্র দুধটা দিয়েই মাংসটা সিদ্ধ করে নিতে, কিন্তু মাংসটা এখনও আমাদের ভালোভাবে সিদ্ধ হয়নি। খেয়াল রাখবেন বিরিয়ানির মাংস খুবই ভালোভাবে সিদ্ধ হতে হবে, আদারওয়াইজ বিরিয়ানিটা কিন্তু টেস্টফুল হবে না। তো মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটু গরম পানি অ্যাড করব। এখানে 1 কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তবে কোনো অবস্থাতে কিন্তু ঠান্ডা পানি দেবেন না। চুলার তাপটাকে আমরা মিডিয়াম লোর মাঝামাঝি রাখবো। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। অ্যাপ্রক্সিমেট আরও 20 মিনিট মতো আমরা রান্না করে নিব। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, তো এখন আমরা মাংসটাকে নামিয়ে রাখছি। চুলার একটা পাতিল নিয়েছি আমি, পাতিলটাকে গরম করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। রাইসটাকে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। যদি হাতের কাছে ঘিটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার তেল দিয়েও ভেজে নিতে পারবেন। এখন এখানে চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি, হাফ কেজি আছে এখানে। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এরপর এটা পানিতে আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেন পানিটা ঝরিয়ে নিয়েছি। পোলার চাল যেভাবে আমরা ভেজে নিই ঠিক একইভাবে ভেজে নিব। এতে করে
বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। মিডিয়াম হিটে রাইসগুলোকে প্রায় 4-5 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যেহেতু সাদা সাজ দেখা যাচ্ছে। তো এখন আমরা এতে পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দিলাম 4 কাপ, দ্যাট মিনস প্রায় 1 লিটার মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। এই জায়গাটাতে একটা টিপস দিই আপনাদের। আমরা অনেকে যেটা করি, বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে গেলে, দ্যাট মিনস পানিটা শুকিয়ে গেলে দেন আমরা এখানে মাংস অ্যাড করি। বাট এরকম পানিটা হালকা একটু শুকিয়ে আসবে, দ্যাট মিনস একটা বলক মতো উঠবে, ঠিক সেই সময়টায় মাংসটা অ্যাড করবেন। তাতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো হবে, বিরিয়ানির সব জায়গায় সমসত্বভাবে ছড়িয়ে যায়। মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা রান্নার সময় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছিলেন, আমি কিন্তু কোনো প্রকার কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। আমি সবসময় আপনাদের বলে থাকি যে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, যে কোনো ধরনের বিরিয়ানি হোক না কেন, কাঁচা পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন। তার কারণ কাঁচা পেঁয়াজ দিলে বিরিয়ানিটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করবেন। এই পর্যায়ে 15-20টা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আর এই বাদামটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন এটার খোসাটা আমি ছড়িয়ে নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ মতো কিশমিশ, 6-7টা আলু বোখারা, 5-6টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামেই রাখবেন। মিডিয়াম হিটে রান্না করার পরে যখন দেখবেন এরকম পানিটা শুকিয়ে গেছে, তখন চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবেন। 2 চা চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি, এটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। তবে একটা টিপস দিই আপনাদের, বিরিয়ানি রান্নায় কখনোই কেওড়া জল দেবেন না। কেওড়া জলটা দিলে বিরিয়ানিটাতে তেহারির সেন্ট পাবেন, দ্যাট মিনস তেহারির মতো ফ্লেভার পাবেন। অথেন্টিক বিরিয়ানির ফ্লেভার পেতে হলে অবশ্যই আপনাকে শুধুমাত্র গোলাপ জলটাই ব্যবহার করতে হবে। একটু মিশিয়ে দিব। 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই পর্যায়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে বিরিয়ানিটাকে 15 থেকে 20 মিনিট আমরা দমে রাখবো। তবে এই জায়গায় খেয়াল রাখবেন, যদি আপনার পাতিলের তলা পাতলা হয়, সেই ক্ষেত্রে একটা মোটা তাওয়া গরম করে পাতিলটাকে তাওয়ার উপরে বসিয়ে দেবেন এবং দমে রাখবেন। আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে। বিরিয়ানিটাকে প্রায় 20 মিনিট আমি দমে রেখেছিলাম। জাস্ট লুকটা দেখুন। এইবার একটু দেখাই আপনাদের। দেখুন ঝরঝরে বিরিয়ানি যেটাকে বলে। একটু মিক্স করি। দেখুন আমি কিন্তু একদম তলা থেকে উঠালাম, একদম ফ্রেশ। একটু মিক্স করে নিই। লুকটা দেখে বুঝতেছেন এটা কতটা অথেন্টিক হয়েছে। এবার দেখুন এর লুকটা, একদমই আমি একটা বিরিয়ানি। বাসায় মেহমান আসলে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে এভাবে বিরিয়ানিটা রান্না করবেন, সবাই মজা করে খাবে। দেখুন বিরিয়ানিটার কালার, এর টেক্সচার দেখে বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। একটু রাইসগুলো দেখাই আপনাদের। দেখুন কতটা ঝরঝরে। একটু ক্লোজ আপ করে দেখাই এটা কতটা সিদ্ধ হলো। দেখুন চাপ দিতে কিন্তু গলে যাচ্ছে। এবার একটু মাংস দেখাই এটা কতটা সিদ্ধ হলো। দেখুন হাতের চাপে কিন্তু আঁশগুলো একদমই আলাদা হয়ে যাচ্ছে। দেখে বুঝতেছেন মাংসটাও কতটা সিদ্ধ হয়েছে। যাই হোক, আশা করব বিফ বিরিয়ানির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।
আল্লাহ হাফেজ। রেস্টুরেন্টের নেহারি রান্নাটা খুবই মজার হয়। এর পিছনে কয়েকটা কারণ আছে, মেজর কারণ 3টা। প্রথমত স্পেশাল মশলার ব্যবহার এবং মশলাটা কোন কোন সময় ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত নেহারির হাড় মাংসের মিক্সিং। তৃতীয়ত রান্নার পদ্ধতি। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে নেহারির রেসিপি থাকছে, আর এই রেসিপিটাতে এই 3টা জিনিসই খুব ভালোভাবে আপনাদের ব্যাখ্যা করব এবং করে দেখাবো। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু আজকে রান্নাটা অথেন্টিকভাবে করে দেখাচ্ছি, আর এই জন্য আমি পাতিলেই রান্না করে দেখাচ্ছি। বাট আপনাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে প্রেসার কুকারেও রান্না করতে পারবেন। তবে বলে রাখি, পাতিলের রান্নার স্বাদটা কিন্তু বেশি হয়। আর কেন বেশি হয় সেটাও ব্যাখ্যা করব আপনাদের। তো পাতিলটা গরম হয়ে গেছে, হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে নেহারিগুলো দিয়ে দিব। দেখুন, আমি কিন্তু একটু বড় সাইজ করে নিয়েছি। নেহারিগুলো এমনভাবে কেটে নেবেন, একটা সাইড বন্ধ থাকবে আর একটা সাইড ওপেন থাকবে। দেখুন, যেমনটা বলতেছিলাম আপনাদের যে নেহারির মাংসের সিলেকশন একটা বড় পার্ট। আমি এখানে 3 কেজি মতো নেহারির হাড় নিয়েছি। অ্যাসোসিয়েট আমি একটু মাংস দিব এখানে। দেখুন, আমি এখানে করলির যে মাংস সেটা নিয়েছি, আর এটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, সাইজ দেখে বুঝছেন। আর এই মাংসটা প্রায় 1 কেজি মতো আছে। এরকম হাড় এবং রানের বা করলির মাংস দিয়ে নেহারিটা করবেন, এতে যে স্বাদটা আসবে এটা অভাবনীয়। শুকনো মরিচের গুঁড়া দিব, প্রায় 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া এটা একটু কম দিতে হবে, হাফ টেবিল চামচ মতো দিলাম। দিচ্ছি লবণ, 2.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। নেহারিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন পানি দিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দিব। একদম হাই হিটে নেহারিটাকে প্রায় 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম। রান্না শুরুতে যেমনটা বলছিলাম আপনাদের, মেজর 3টা বিষয়। প্রথমটা নেহারির হাড় এবং মাংসের সিলেকশন, যেটা আমি দেখিয়েছি। এরপরে মশলার যে ব্যাপারটা সেটা একটু বলি। নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু নামকাও আসতে কয়েকটা উপাদান মাত্র ব্যবহার করেছি। এখনো অবশিষ্ট অনেক উপাদান আছে ব্যবহার করার, আমি দেখাবো আপনাদের। এখন এতে আবার পানি দিব। আমি প্রায় 3 লিটার পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিলাম নেহারিটা একদম পানি বরাবর থাকছে। তবে পানিটা নির্ভর করবে নেহারির হাড়টার উপরে। গরু যদি বড় গরু হয় সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু আদা কুচানো। সেই সাথে দেবো একটা স্পেশাল মশলা, যেটা নেহারির সিক্রেট মশলা বলা চলে। তার কারণ এই মশলাগুলো সচরাচর কেউই বলে না। আর এই স্পেশাল মশলায় যা যা থাকছে ভালো করে খেয়াল করবেন। 1 চা চামচ মতো কালো গোলমরিচ, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, হাফ চা চামচ জৈন বা আজওয়ান, 4-5টা ছোট এলাচ, একটা কালো এলাচ, 3টে মতো লবঙ্গ, 1 ইঞ্চ সাইজের 2 টুকরো দারুচিনি, অর্ধেকটা স্টার অ্যানিস বা তারা মশলা, অর্ধেকটা জয়ত্রী, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। সবগুলো মশলা হালকা করে টেলে নিব। দেখুন, সবগুলো মশলা খুব ভালোভাবে টেলে নিলাম। এখন এগুলোকে গ্রাইন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। সবগুলো মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করার পরে প্রায় 2.5 টেবিল চামচ মতো হবে, এটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন কিন্তু আমাদের কাজ শেষ। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে
চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে নেহারিটাকে 6 থেকে 8 ঘন্টা মতো আমরা জ্বালিয়ে নিব। তবে মাঝে একবার চেক করে দেখবেন পানিটা লাগবে কিনা। আমার বিশ্বাস লাগবে না, যেহেতু আমরা একদম লো হিটে রান্না করব। এতে করে মাংস এবং নেহারিটা একদম সফট হয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা প্রেসার কুকারেও করতে পারতাম। হ্যাঁ, অবশ্যই করা যেত, তবে সেই ক্ষেত্রে কিছুটা টেস্টের হেরফের হবে। তাহলে আমরা 6 থেকে 8 ঘন্টা পরে ফিরছি। একদম লো হিটে নেহারিটাকে প্রায় আমি 6.5 ঘন্টা চুলায় রেখেছিলাম। দেখুন কত চমৎকার একটা লুক এসেছে। একটু দেখাই আপনাদের। মেজর যে জিনিসটা সেটা হচ্ছে গ্রেভিটা। দেখুন এখনো কিন্তু অনেক গরম, বাট এর থিকনেসটা দেখুন একদম পারফেক্ট থিকনেস। এটা ঠান্ডা হয়ে গেলে থিকনেসটা আরো অনেকটাই বেড়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা কোনো প্রকার আটা, ময়দা কিংবা পাউরুটি ব্যবহার করিনি। এগুলো ব্যবহার করলে গ্রেভির থিকনেসটা বাড়ে কিন্তু স্বাদটা কিন্তু কমে যায়। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে দেখুন। জাস্ট এভাবে চামচ দিয়ে চাপ দিতেই একদম কোষগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু বলেছিলাম যে একটু মাংস দেবেন। গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট গ্রেভি। এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। এবারের লুকটা দেখুন, লুকটাই বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে। একটু দেখাই আপনাদের। দেখুন এটা সেই মাংসটা, দেখে বুঝতেছেন কোন মাত্রা স্বাদ হবে এটাতে। তো যাই হোক, আশা করব এই কোরবানির ঈদে এভাবে নেহারির রেসিপিটা করবেন। অনেস্টলি বলছি, আপনি নিজে অবাক হয়ে যাবেন যে নেহারি কিভাবে এতটা স্বাদের হতে পারে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। রশির রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রশির রেসিপিতে থাকছে বট ভুনা। এই নিয়ম ফলো করে গরু কিংবা খাসির ভুঁড়ি বা বট ভুনা খুব সহজে বানাতে পারবেন, যেটা খুবই স্বাদের হবে। ছোট্ট এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি আজকে হাফ কেজি পরিমাণ ভুঁড়ি রান্না করে দেখাবো, আর সেই অনুপাতে আমি বিভিন্ন মশলাগুলো অ্যাড করব। তো শুরুতে একটা পাতিলে হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি। 5-6টা লবঙ্গ এবং 2টো তেজপাতা। মশলাগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর কালার পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর এইভাবে তেল ছেড়ে দিলে কিন্তু ইন্ডিকেট করে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। দেখুন ভুঁড়ি কীভাবে পরিষ্কার করতে হয় আমি এর আগে দেখিয়েছি আপনাদের, তারপর আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ভুঁড়িটাকে পরিষ্কার করার পরে সিদ্ধ করে আমি ছোট করে কেটে নিয়েছি। মশলাটার সাথে ভুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে ভুঁড়িগুলোকে 8-10 মিনিট মতো কষিয়ে নিব। মিডিয়াম হিটে ভুঁড়িটাকে প্রায় 10 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। তবে অফ ক্যামেরায় 2 বার করে আমি নেড়ে দিয়েছি যাতে করে তলায় না লেগে যায়। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে ভুঁড়িটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না ভুঁড়িটা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মিডিয়াম লো হিটে ভুঁড়িটাকে প্রায় 10-12 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে।
ভুড়িটাকে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য আমরা এখানে একটু গরম পানি দিয়ে দিব। তবে পানিটা একটু বুঝে দেবেন, যেহেতু আমরা ভুড়ি পরিষ্কারের পরে এটাকে গরম পানি দিয়ে কয়েকবার করে সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি জাস্ট 2 কাপ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে ভুড়িটাকে 15 থেকে 20 মিনিট আমরা রান্না করে নিব। মিডিয়াম হিটে ভুড়িটাকে প্রায় 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন অলরেডি খুব চমৎকার একটা কালার চলে আসছে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। রান্নার কিন্তু আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে ভুড়িটাকে 5-7 মিনিট মতো দমে রাখবো। একদম লো হিটে ভুড়িটাকে দমে রাখার পরে আমি ফিরলাম। দেখুন কত চমৎকার ভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এভাবে বট ভুনা করবেন, ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এইবারের লুকটা দেখুন, একদম অস্থির একটা লুক। এরকম ভুনা বট আর সাথে লুচি কিংবা পরোটা কিংবা নান রুটি, একবার গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। দেখুন এর ফাইনাল লুকটা, দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। আশা করব বট ভুনার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।